সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ারবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আজিজুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা পর্যাবৃত্তিক গতি নিয়ে আলোচনা করতেছিলাম এবং সেখানে তোমাদেরকে সাইন ফাংশন এবং কোসাইন ফাংশনের লেখচিত্র কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তারও পূর্বের ক্লাসে আমরা পর্যাবৃত্তিক গতি সম্পর্কে কতগুলো নতুন রাশির সঙ্গে পরিচিত হয়েছিলাম। পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি কাকে বলে এবং সরল চন্দ্রিত স্পন্দন কাকে বলে, এই বিষয়গুলি নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল। আজকে আবার সেই প্রথম ক্লাস থেকে কিছু আলোচনা করে নতুন কিছু বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা মূলত সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে সরণ এবং বেগের রাশিমালা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। লক্ষ্য করো, আমরা পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে একটি গাণিত সংজ্ঞা পড়েছিলাম যে কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে এসে অতিক্রম করে তবে তাকে বলা হচ্ছিল পর্যাবৃত্ত গতি। আর স্পন্দন গতির ক্ষেত্রে বলা হয়েছিল যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার এই গতিকে স্পন্দন গতি বলে। তাহলে স্পন্দন গতির ক্ষেত্রে বিষয়টি ছিল এরকম যে পর্যায়কালে অর্ধেক সময় এদিকে আসবে আর অর্ধেক সময় একই পথে কিন্তু বিপরীত দিকে যাবে। গত ক্লাসে আমরা সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণ প্রতিপাদন করেছিলাম। সেখানে এরকম একটা বৃত্তীয় গতির কথা বলা হয়েছিল। এই জন্য একটি কণা এদিক থেকে যদি এভাবে ঘুরতে থাকে, এক্স বিন্দু থেকে টি সময় পরে যদি পি বিন্দুতে যায়, ওমেগা সমকৌণিক বেগে যদি ঘুরে, তাহলে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে সরণ ওয়াই সমান সমান এ সাইন থিটা। আজকে আমি সেই বিষয়টি আবার তোমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি যে এক্স বিন্দু থেকে একটি কণা যদি যাত্রা শুরু করে টি সময় পরে যদি পি বিন্দুতে যায়, তাহলে তার কৌণিক সরণ হচ্ছে থিটা এবং কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান সমান থিটা বাই টি। কৌণিক বেগ ওমেগা সমান সমান থিটা বাই টি। ওপি কিউ ত্রিভুজ হতে আমরা পাই সাইন থিটা ইজ ইকুয়াল টু পি কিউ বাই ওপি। অতএব পি কিউ কে যদি আমি ওয়াই দ্বারা প্রকাশ করি এবং ওপি কে যদি আমি আর তথা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এখান থেকে লেখা যায় সাইন থিটা ইজ ইকুয়াল টু পি কিউ বাই ওপি। এটা সমান সমান ও পি কিউ এর পরিবর্তে ওয়াই সমান সমান এ সাইন থিটা। থিটা সমান সমান এখান থেকে লেখা যায় ওমেগা টি। অতএব সরল চন্দ্রিত স্পন্দনের সরণের সমীকরণ আমি পেলাম ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। লক্ষ্য করো, এখন যেহেতু আমরা একটি নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করতেছি যে সরণ ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আমি এখানে আরেকটি বৃত্তের সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি। লক্ষ্য করো, এখানে যদি একটি কণা এই ওয়াই ড্যাশ বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে এইভাবে যদি ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যদি পি বিন্দুতে যায়, এই রাশিটার ক্ষেত্রে লক্ষ্য করো আমি সময় গণনা শুরু করেছি এখান থেকে। এটার ক্ষেত্রে সময় গণনা শুরু করা হয়েছিল এই বিন্দু থেকে যাত্রা শুরু করে টি সময় পরে এখানে গেছিল। কিন্তু কোনো একটি কণা যদি সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু না করে, যেমন এখানে আমি সরল দোলকের সাহায্যে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য বলতেছি যে এটি যদি একটি সাম্য অবস্থা হয় আর সাম্য অবস্থানের থেকে একটি কণা যাত্রা শুরু না করে যদি এখান থেকে যাত্রা শুরু করে, এইখান সাম্য অবস্থান থেকে এখানে যাওয়ার পরে যদি আমি সময় গণনা করা শুরু করি, তাহলে টি সময়ে সে এই পি বিন্দুতে যদি যায়, টি সময়ে পি বিন্দুতে যাওয়ার ফলে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, কিন্তু সাম্য অবস্থানের সঙ্গে উৎপন্ন কোণ হচ্ছে ডেল্টা প্লাস থিটা। তাহলে সময় গণনা করার শুরু পূর্বে এখানে সাম্য অবস্থানের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছিল সেই কোণটাকে আমরা বলতেছি ডেল্টা এবং এটাকে বলা হয় আদি দশা।
সময় গণনা শুরুর পূর্বে সাম্যাবস্থানের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে রেখেছিল সেই কোণটাকে বলা হচ্ছে ডেল্টা, আর টি সময় পরে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে টোটালি সাম্যাবস্থানের সঙ্গে উৎপন্ন কোণ হচ্ছে থিটা প্লাস ডেল্টা, থিটা প্লাস ডেল্টা। এই বিষয়টা এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ওয়াই ড্যাশ বিন্দু থেকে যদি একটি কণা যাত্রা শুরু না করে, এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে সাম্যাবস্থানের সঙ্গে তার উৎপন্ন কোণ ডেল্টা, যাকে বলা হচ্ছে আদি দশা, এবং টি সময় পরে যদি পি বিন্দুতে যায় তাহলে সাম্যাবস্থানের সঙ্গে তার টোটালি উৎপন্ন কোণটা হচ্ছে ডেল্টা প্লাস থিটা। অতএব এখানে যেমন ত্রিভুজ OPQ ছিল, ঠিক তেমনি এখানেও OPQ ত্রিভুজ হয়ে গেছে, এবং এখানে ডেল্টা প্লাস থিটা যে কোণ, এই টোটাল কোণটা হচ্ছে থিটা প্লাস ডেল্টা। তাহলে OPQ ত্রিভুজ হতে আমি পাই, ত্রিভুজ OPQ হতে সাইন থিটা প্লাস ডেল্টা সমান সমান, আমরা জানি কোণের বিপরীত বাহু লম্ব, অতএব সাইন থিটা সমান সমান লম্ব OQ বাই OP, কিন্তু OQটাকে আমি এখানে x দ্বারা প্রকাশ করছি, অতএব OQ সমান সমান x, এবং এই বৃত্তাকারে গুণনরত কোণার ক্ষেত্রে এখান থেকে যেমন এটা সাম্যাবস্থানের সর্বোচ্চ যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় বিস্তার, সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব সেই দূরত্বটাকে বলা হয় বিস্তার, আর এই সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্বটা যেমন বিস্তার, এই বৃত্তাকারে গুণনরত কোণার ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে সাম্যাবস্থান থেকে তার সর্বোচ্চ দূরত্ব, অতএব এই OPর পরিবর্তে লেখা হয়েছে a এবং OQ এর পরিবর্তে লেখা হচ্ছে x, অতএব x ইজ ইকুয়াল টু a sin থিটা প্লাস ডেল্টা, x ইজ ইকুয়াল টু a sin থিটার পরিবর্তে আমি লিখতে পারি ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে সরণের সমীকরণ পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে বলা হয় দশা কোণ। ওমেগা টি প্লাস ডেল্টা এটা হচ্ছে দশা কোণ। এখানে ওমেগা টি, শুধু ওমেগা টি, এটা হচ্ছে দশা কোণ। এই দশা কোণের মধ্যে ডেল্টা হচ্ছে আদি দশা। এই রাশিগুলোর সঙ্গে তোমাকে ভালো করে পরিচিত হতে হবে। এ হচ্ছে বিস্তার আর এক্স হচ্ছে সরণ। এ হচ্ছে বিস্তার আর এক্স হচ্ছে সরণ। লক্ষ্য করো, আমি এইটার সঙ্গে তুলনা করার জন্য এখানে একটি সরল দোলকের মতো দেখিয়ে দিয়েছি যে সাম্যাবস্থানের সঙ্গে ডেল্টা কোণ উৎপন্ন করতেছে। আমরা গতির সমীকরণে যেমন পড়েছিলাম v ইজ ইকুয়াল টু v0 প্লাস এটি, এখানে v0টা ছিল আদিবেগ, ঠিক তেমনি এখানে সাম্যাবস্থানের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে রেখেছে সেই কোণটাকে বলা হয় ডেল্টা, এবং এটাকে বলা হয় আদি দশা। এটা সময় গণনা শুরু করার আগে সাম্যাবস্থানের সঙ্গে তার উৎপন্ন কোণ। তাহলে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। যখন ডেল্টা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো একটি কণা যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে ডেল্টা হয়ে যাবে 0। যদি ডেল্টা 0 হয়ে যায় তাহলে সরণের সমীকরণ হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। তাহলে সরণের সমীকরণ হবে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। যদি ডেল্টা 0 হয়, তাহলে যখন ডেল্টা ইজ ইকুয়াল টু 0 তখন সরণের সমীকরণ হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। আরেকটি বিষয় এখন লক্ষ্য করো, এই যে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি, সরণটি কিসের উপরে নির্ভর করতেছে? সময়ের উপরে। কারণ একটি কণা যখন বৃত্তাকারে ঘুরতে থাকে তখন তার কৌণিক বেগ ওমেগার কিন্তু কোনো পরিবর্তন হয় না, অতএব সরণ টি এর উপরে নির্ভর করে। এখন সরণ টি এর সঙ্গে সরণের লেখচিত্রটি কেমন হবে এটা আমরা একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা জানি পর্যায়কাল কাকে বলে। একটি কণা যে কোনো একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার এই পথ বিন্দুতে ফিরে আসতে যে সময়টি নেয় তাকে আমরা বলি পর্যায়কাল। একটি কণা, এখানে লক্ষ্য করে এই বৃত্তের ক্ষেত্রে যদি আমি বলি, এখান থেকে যদি একটি কণা যাত্রা শুরু করে সম্পূর্ণ পথটি ঘুরে আবার এইখানে আসতে যে সময়টা লাগে তাকে বলা হয় পর্যায়কাল টি। তাহলে একটি কণা, গত ক্লাসে আমরা দেখিয়ে দিয়েছিলাম, এখান থেকে যদি একটি কণা যাত্রা শুরু করে আর আবার এখানে ফিরে আসতে সময় লাগতেছে টি, এখান থেকে এখানে যাইতে সময় লাগতেছে কতটুকু?
t/4। এখানে আসতে সময় লাগতেছে কতটুকু? 2t/4। এখানে আসতে সময় লাগবে কতটুকু? 3t/4। এখানে আসতে সময় লাগতেছে 4t/4। তাহলে আমি যদি এই টোটাল বৃত্তাকারে ঘূর্ণনটাকে t/4 সময় বিভক্ত করি পর্যায়কালটাকে, তাহলে এখান থেকে এখানে যাতে সময় লাগতেছে t/4, এখানে লাগতেছে 2t/4, এখানে 3t/4, এখানে 4t/4। 4t/4 মানে t, আর 3/4t, 3t/4, আর এখানে হচ্ছে 2t/4 মানে হচ্ছে t/2 পর্যায়কাল হচ্ছে t/2। তাহলে এই বিষয়টাকে এখানে লক্ষ্য করো, আমি একটু গ্রাফের সঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে এইদিকে যদি সময় t, এখানে হচ্ছে সময় t, আর এদিকে যদি আমি সরণ দেই, তাহলে সরণ নিয়ে লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্রটি যখন সময় t = 0 তখন সাম্য অবস্থান থেকে যাচ্ছে, যখন সময় t = 0 sin 0 অতএব x = 0, তার অবস্থান হবে এখানে। যখন এই t সমান সমান t ওমেগা সমান সমান আমরা জানি কি ওমেগা সমান সমান 2π/t, ওমেগা সমান সমান 2π/t, এটা আমরা জানি। কারণ কৌণিক বেগের সংজ্ঞায় আমরা পড়েছি কৌণিক বেগ ওমেগা = θ/t। একটি কণা যদি এই x কণা বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথটি ঘুরে আবার এই বিন্দুতে চলে আসে, তাহলে এখানে উৎপন্ন কোণটা হচ্ছে 2π রেডিয়ান। এখানে উৎপন্ন কোণ হচ্ছে 2π রেডিয়ান, আর প্রয়োজনীয় সময়টা হচ্ছে পর্যায়কাল t। অতএব আমরা এখানে লিখে দিয়েছি পর্যায়কাল t হলে ওমেগা = 2π/t। তাহলে ওমেগা যদি 2π/t হয়, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ওমেগা t মানে ওমেগার পরিবর্তে আমি লিখতে পারতেছি 2π/t, আর সময় হচ্ছে t/2। t/2 মানে এখান থেকে যাত্রা শুরু করে যদি এখানে যায়, তাহলে পর্যায়কালের 4/1 সময়, তাহলে t/4 যদি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি এই যে এখান থেকে সাম্য অবস্থান থেকে, লক্ষ্য করো কোণাটা যখন এখান থেকে এখানে যাচ্ছে তখন সাম্য অবস্থান থেকে তার দূরত্ব হবে সর্বোচ্চ এবং পর্যায়কালের 4/1। তাহলে এই টি ক্যান্সেল হয়ে গেল, এখানে থাকলো 2, তাহলে 5/2, তার মানে sin 5/2 সমান সমান হবে 1। এটা হচ্ছে সর্বোচ্চ sin থিটার সর্বোচ্চ মান আমরা জানি 1। অতএব এই 5/2 সমান সমান এইখানে t/4 সময়ে কণাটির অবস্থান হবে যখন এখান থেকে যাত্রা শুরু করে, ডেল্টা = যখন 0, এখান থেকে যাত্রা শুরু করে যখন এখানে যাচ্ছে তখন তার অবস্থান হবে এখানে, বিস্তার হবে সরণটা হবে এখানে, সরণ হবে x = a। a বলতে এই যে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে a বলতে বৃত্তের ব্যাসার্ধ। আবার যখন সময় হবে t/2, এখান থেকে যাত্রা শুরু করে যখন এখানে যাবে তখন সময়টা হচ্ছে t/2, পর্যায়কালের অর্ধেক। পর্যায়কালের অর্ধেক যদি হয় তাহলে যে ওমেগা টি এর পরিবর্তে আমি লিখতে পারছি 2π/t, আর এখানে সময় হচ্ছে t/2। এবার 2 ক্যান্সেল হওয়ার পর ফাই সমান সমান হয়ে যাচ্ছে ফাই, অতএব sin ফাই সমান সমান 0, তার মানে তার অবস্থান হচ্ছে এখানে। এভাবে যদি আমি এখানে আসি, তাহলে এখানে আসার পরে সময় হবে কতটুকু? 3t/4 যদি হয়, তাহলে ওমেগা টি এর মান কত আসতেছে? ওমেগা সমান সমান 2π/t, আর এখানে আসতেছে 3t/4, অতএব এখানে আসতেছে 5/2। অতএব যেহেতু এখানে আসতেছে কত আসতেছে 3π/2, তাহলে 3π/2 মানে হচ্ছে কত? 270 ডিগ্রিতে যদি আমি বলি তাহলে 270 ডিগ্রি, আর রেডিয়ানে বলি যদি তাহলে 3π/2 যে মানটা আসবে সেটার মান হবে 1 এবং এটা হবে -1, যার জন্য আগে যেদিকে গিয়েছিল এবার তার বিপরীত দিকে যাবে। আবার যখন এখানে চলে আসবে তখন পর্যায়কাল হবে t। তাহলে সময়ের সঙ্গে সরণের সমীকরণের লেখচিত্রটা আমি পেয়েছি এরকম। সময়ের সঙ্গে সরণের লেখচিত্র হচ্ছে
মূল বিন্দুগামী, যেহেতু সাইন ফাংশন গত ক্লাস আমরা বলে দিয়েছিলাম সাইন ফাংশন, অতএব এটা হবে একটা মূল বিন্দুগামী সরলরেখা। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা বলতেছি যখন ডেল্টা ইজ ইকুয়াল টু 0, যদি ডেল্টা 0 না হয়, যদি ডেল্টা 0 না হয়, ডেল্টার যদি কোনো মান থাকে তাহলে তার লেখচিত্রটি কেমন হবে। যদি ডেল্টা ইজ ইকুয়াল টু 0 না হয় তাহলে তার লেখচিত্রটা কিন্তু মূল বিন্দু দিয়ে হবে না, এইখান থেকে যাত্রা শুরু করে তখন তার লেখচিত্রটা এরকম ভাবে হবে। তার লেখচিত্রটা কিন্তু মূল, কারণ যখন t ইজ ইকুয়াল টু 0 তখন আমি এই ডেল্টার জন্য, সাইন ডেল্টার জন্য আমি একটা মান পাবো, সেই মানটা হবে এতটুকু, সেই মানটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে না, সেটা হবে এতটুকু। তাহলে তার লেখচিত্রটা হবে এরকম, যেটা আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে সময়ের সঙ্গে সরণের লেখচিত্র। এটাই হচ্ছে সময়ের সঙ্গে সরণের লেখচিত্র। এখন আমরা বেগ নিয়ে আলোচনা করব। বেগ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরণের সমীকরণ পেয়েছিলাম x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, আবার x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, এটিও সরণের সমীকরণ যখন ডেল্টা ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা অথবা x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, দুটি সরণের সমীকরণ। এখন আমরা সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণ পেয়েছি, এখন আমরা বেগের সমীকরণ নির্ণয় করব। বেগ বলতে আমরা জানি বেগ v সমান সমান dx বাই dt, অর্থাৎ সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা বেগ পাবো। তাহলে বেগ v ইজ ইকুয়াল টু dx বাই dt, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি হবে, ddt, x এর পরিবর্তে আমি লিখতে পারি a sin ওমেগা t। এটা সমান সমান, এটাকে ডিফারেন্সিয়েশন করলে a যেহেতু ধ্রুবক এটা চলে আসবে, আর সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে সাইন সমান সমান হয়ে যাবে cos থিটা, সাইন সমান সমান হয়ে যাবে cos থিটা। যেহেতু t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে এবং এখানে t এর সঙ্গে একটি সহগ আছে ওমেগা t, অতএব শুধু ওমেগা t কে যদি আবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এখানে পাওয়া যাবে ওমেগা, যার জন্য বেগ v সমান সমান আমরা পেয়ে গেলাম বেগ v সমান সমান a ওমেগা cos ওমেগা t, a ওমেগা cos ওমেগা t। এটার পরিবর্তে আবার লেখা যায় a ওমেগা cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা t। তাহলে b ইজ ইকুয়াল টু a ওমেগা, শুধু cos ওমেগা t, এটার পরিবর্তে লেখা যায় রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা t। তাহলে একটি বিষয় এখন লক্ষ্য করো, যেহেতু x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, তাহলে এই সমীকরণ থেকে আমি লিখতে পারি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, তাহলে sin ওমেগা t এর পরিবর্তে লেখা যায় x বাই a, শুধু sin ওমেগা t এর পরিবর্তে লেখা যায় x বাই a, sin ওমেগা t এর পরিবর্তে যদি আমি x বাই a লিখি তাহলে x বাই a সমান সমান হচ্ছে sin ওমেগা t। তাহলে এই sin ওমেগা t এর পরিবর্তে এখন আমি লিখতে পারবো a ওমেগা রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই স্কয়ার। তাহলে x sin ওমেগা t এর পরিবর্তে এখন আমি লিখতে পারলাম a ওমেগা রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই স্কয়ার। তাহলে বেগ v সমান সমান আমরা পেয়ে গেলাম একটি সমীকরণ, বেগ v ইজ ইকুয়াল টু a ওমেগা রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই স্কয়ার। এখান থেকে আবার লেখা যায়, আমি লিখতে পারবো ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটি কিন্তু বেগের সমীকরণ, এটি বেগের সমীকরণ, বেগ v ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার।
তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বেগের যে আমি সমীকরণটি পেলাম, বেগ ভি ইজ ইকুয়াল টু, এখানে বেগকে দুইভাবে প্রকাশ করা হয়েছে। লক্ষ্য করো, এখানে বেগ ভি সমান সমান ছিল এ ওমেগা কস ওমেগা টি, আর এখানে বেগ ভি সমান সমান ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে একটি সরল চন্দিত স্পন্দন সম্পন্ন কণা যখন ঘুরতে থাকে তখন তার বেগটাকে দুলতে থাকে, তখন তার বেগটাকে আমি সময়ের সাপেক্ষেও নির্ণয় করতে পারবো, সরণের সাপেক্ষেও নির্ণয় করতে পারবো। মানে যদি এখান থেকে একটি কণা এভাবে ঘুরতে থাকে, আমি কণাটি যখন এখানে যাচ্ছে সময়ের সাপেক্ষে যদি নির্ণয় করতে চাই এখানে বেগ কত, তাহলে আমি এই সমীকরণ ব্যবহার করব। অথবা এখানে যদি নির্ণয় করতে চাই তাহলে সময়ের সাপেক্ষে নির্ণয় করতে গেলে আমি বেগ ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি এই সমীকরণ ব্যবহার করব। আর যদি আমি এই সাম্যাবস্থান থেকে এখানে তার দূরত্ব, সাম্যাবস্থান থেকে তার সরণ, সাম্যাবস্থান থেকে তার সরণ এখানে কতটুকু, অথবা এখানে সাম্যাবস্থান থেকে তার সরণ কতটুকু ছিল, তার সাপেক্ষে যদি আমি বেগটা নির্ণয় করতে চাই তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই সমীকরণ আমি ব্যবহার করব। তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি এবং বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুইটি সমীকরণ কিন্তু তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। এবং এখানে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আরেকটি বিষয় তোমাদেরকে একটু লক্ষ্য করে দিতে চাচ্ছি, যে ওমেগা টি প্লাস ডেল্টা এটা ছিল দশাকোণ, আর আমি এখানে যে গাণিতিক সমীকরণ বেগ নির্ণয় করেছি সেখানে এ সাইন ওমেগা টি লিখেছি কিন্তু ডেল্টা লিখি নেই। যদি ডেল্টা লেখা হতো তাহলেও কিন্তু সমীকরণের কোনো পরিবর্তন হতো না। সমীকরণ ওমেগা টি প্লাস ডেল্টা যদি এখানে থাকতো তাহলেও কিন্তু সমীকরণের কোনো পরিবর্তন হতো না। এখানে ওমেগা টি প্লাস ডেল্টা এসে যেত, ওমেগা সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এবং তার পরিবর্তে কিন্তু এখানে ওমেগা টি প্লাস ডেল্টা থাকতো। অতএব সমীকরণের কিন্তু কোনো পরিবর্তন হতো না। আমি তোমাদেরকে সহজ করার জন্য ডেল্টাকে বাদ দিয়েই বেগ নির্ণয় করেছি। ডেল্টা যদি সঙ্গে থাকে তাহলেও তার মানে কোনো পরিবর্তন হবে না। অতএব বেগ ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা, অথবা বেগ ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি, এবং বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা ত্বরণ নির্ণয় করব। ত্বরণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে ত্বরণ নির্ণয় করার জন্য তাহলে আমরা কি সমীকরণ পেলাম, বেগ ভি সমান পেয়েছি, বেগ ভি সমান সমান পেয়েছি এ ওমেগা কস ওমেগা টি। বেগ ভি সমান সমান পেয়েছি এ ওমেগা কস ওমেগা টি। তাহলে ত্বরণ এ সমান সমান সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এটা হচ্ছে ত্বরণ এ। তাহলে ত্বরণ ডি ডিটি, এখানে আমি লিখব এ ওমেগা কস ওমেগা টি। তাহলে এ ওমেগা কস ওমেগা টি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এ ওমেগা যেহেতু ধ্রুবক এ ওমেগা এসে গেল, কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সাইন মাইনাস সাইন থিটা। কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন থিটা। অতএব এখানে আমি একটা মাইনাস দিব। আর শুধু ওমেগা টিকে যখন ডিফারেন্সিয়েশন করা হবে তখন আরেকটি ওমেগা আসবে, ফলে এখানে হয়ে যাবে এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এটা সমান সমান আমি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। কিন্তু আমরা শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম যে সরণ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি। আমরা শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম সরণ এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। অতএব এতটুকু অংশের পরিবর্তে আমি লিখতে পারি এক্স, ফলে ওমেগা
ত্বরণ এ সমান সমান ওমেগা স্কয়ার এক্স, ত্বরণ এ সমান সমান ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তার মানে সরণ এবং ত্বরণ পরস্পর বিপরীতমুখী। এখানে ঋণাত্মক চিহ্নটি কিন্তু এটি বুঝিয়ে দিচ্ছে যে ত্বরণ এবং সরণ পরস্পর বিপরীতমুখী। এটি আমি তোমাদেরকে পরবর্তীতে আরও একটি ক্লাসের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, ত্বরণ এবং সরণ পরস্পর বিপরীতমুখী। তাহলে আজকের ক্লাস থেকে আমি তিনটি বিষয় সম্পর্কে পরিচিত হতে পারলাম। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটি একটি সরণের সমীকরণ, সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে এটি একটি সরণের সমীকরণ। বেগ ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি, এটি হচ্ছে সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে বেগের সমীকরণ। আবার ত্বরণ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এটি হচ্ছে সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণের সমীকরণ। বেগের সমীকরণ আমরা আরো একটি পেয়েছি, বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই যে সমীকরণ, ত্বরণ, বেগ এবং সরণের যে সমীকরণগুলো আমি পেলাম, এই সমীকরণগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। একটি বেগের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে বেগ নির্ণয় করা যাচ্ছে, সরণের সাপেক্ষে বেগ নির্ণয় করা যাচ্ছে। ত্বরণের ক্ষেত্রেও কিন্তু আমি সময়ের সাপেক্ষে যখন নির্ণয় করতে যাব তখন এই সমীকরণ ব্যবহার করব, সরণের সাপেক্ষে যখন নির্ণয় করব তখন এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এই সমীকরণগুলো ব্যবহার করব। আজকে আমি এখানে ক্লাস শেষ করতেছি। আগামী ক্লাসে আমি তোমাদের সঙ্গে এই সরণ, বেগ এবং ত্বরণ এর লেখচিত্র এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার আশা রাখি। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকেও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবে। সবাই সুস্থ থাকবে, এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।